আজকে এই ভিডিওটি করছি। আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যম সূত্রে জেনেছেন যে 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান রাজ্য সরকার দিচ্ছেন এবং বৈদ্যবাটি থেকে শেওড়াফুলি এই তারকেশ্বর পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথে শ্রাবণী মেলায় ভক্তদের মাথায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে শ্রাবণী মেলা 1 মাস ধরে চলবে। তার মধ্যে শনি, রবি, সোমবার সবথেকে বেশি ভিড় হয়। সপ্তাহের এই 3 দিনও যদি পুষ্পবৃষ্টি করা হয়, অর্থাৎ মাসে 12 দিন হেলিকপ্টার থেকে এই বিপুল যাত্রাপথে বিরাট খরচ। তা আমাদের যেটা মনে হচ্ছে যে সরকারের শাসক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি। ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে অতীতে পূর্বতন সরকার তারা দুর্গাপুজোয় অনুদান দিতেন, ইমাম ভাতা, পুরোহিত ভাতা দিতেন এবং দীঘার জগন্নাথ মন্দির সহ একাধিক মন্দির তারা সরকারি পয়সায় তৈরি করেছেন। এবং সে সময়ে আজকের যারা শাসক তারা এগুলোর সমালোচনা করতেন যে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবে বা ধর্মীয় কাজে যারা যুক্ত থাকেন সেই ইমাম, মুয়াজ্জিন বা পুরোহিতদের ভাতা দেওয়াটা সঙ্গত না, আমরাও বলেছিলাম। এবং অতীতে এই দুর্গাপুজোয় অনুদান দেওয়ার যে সামাজিক একটা কুপ্রভাব পড়েছিল সেটা কিন্তু ভয়ঙ্কর। এই অনুদান, সরকারি অনুদান দেওয়ার আগেও কিন্তু দুর্গাপুজো হতো। তখন আমরা নির্ভয়ে যে রাজনৈতিক দলের সমর্থকই হই না কেন, আমরা নির্ভয়ে সেই দুর্গাপুজোয় সামাজিক অনুষ্ঠান হিসেবে তাতে আমরা অংশগ্রহণ করতাম এবং একটা অনাবিল আনন্দ ওই 4 দিন আমরা উপভোগ করতাম। তা পূর্বতন সরকার ওই দুর্গাপুজোটাকে 4 দিনের জায়গায় একদম মহালয়া থেকে আরম্ভ করে লক্ষ্মী পুজো পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। তাতে ধর্মীয় উৎসব হিসেবে সেটা কতটা থেকেছে ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আর কতটা উৎসব হয়ে গেছে আমরা জানি না। যাই হোক, তাতে যে বিষয়টা হয়েছিল যে যেহেতু সরকারি অনুদান দুর্গাপুজোয় দিচ্ছি, অতএব আমরা শাসক দল আমাদের বাবার টাকা থেকে, শব্দচয়নে সতর্ক থেকেই বলছি, আমাদের বাবার টাকা থেকে এই অনুদান দেওয়া হচ্ছে, অতএব এই পুজো কমিটিগুলোতে আমরা কর্তৃত্ব করব এবং আমাদেরই পুজো কমিটি। শেষের দিকে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল, আমরা যারা পূর্বতন শাসক দলের সমর্থক ছিলাম না বা দলীয় কর্মী ছিলাম না, আমাদের এই দুর্গাপুজোর মতো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণটাই একটা ভয়ঙ্কর দ্বিধা, দ্বন্দ্ব এবং একটা আতঙ্কের জায়গায় পরিণত হয়েছিল এবং আমরা এই সামাজিক অনুষ্ঠান থেকে দূরে থাকছিলাম। নতুন সরকার এসেছেন এবং গতকাল এই ঘোষণা হয়েছে যে 5 লক্ষ টাকা করে 60টি রথযাত্রা কমিটিকে সরকার অনুদান দেবেন এবং তারকেশ্বরে ওই বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত বিস্তীর্ণ যাত্রাপথে পুষ্পবৃষ্টি হবে হেলিকপ্টার থেকে, বিপুল খরচ। ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে যতদিন ধর্মনিরপেক্ষতা সংবিধানে রয়েছে ততদিন কোনো বিশেষ ধর্মের অনুষ্ঠানে বা বিশেষ ধর্মস্থান তৈরিতে যে কোনো সরকারি ব্যয় সংবিধান বিরোধী। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুজোর অনুদানের বিষয়ে অনেক মামলা হয়েছে, কিন্তু মহামান্য আদালতের মাননীয় বিচারপতিরা বিচারের শুনানি পর্বে পর্যবেক্ষণ স্তরে অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু তারপর অশ্বডিম্ব প্রসব করেছে। সরকারি অনুদান কিন্তু দেয়া চলতেই থেকেছে। এবারও রথযাত্রা নিয়ে হয়তো কোনো মামলা হবে এবং ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, কাজেই এটা নিয়ে আর বিস্তারিত বলছি না। আমার বক্তব্যটা একটা অন্য জায়গায়। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সরকার কেন করের টাকায় এভাবে অপচয় করবেন? বিশেষত যে রাজ্যে পঞ্চায়েতের একজন ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতনে সরকারি কাজ করেন
মিড ডে মিলের কর্মীরা তারা তাদের 2000 টাকা ভাতা ছিল, 10 মাস পেতেন, অর্থাৎ মাসে 1666 টাকা। এবারে 1000 টাকা বাড়ানো হয়েছে, ওই 10 মাস পাবেন। মানে সব মিলিয়ে তারা সাকুল্যে 2500 টাকার মতো ভাতা পাবেন নতুন এই ভাতা বৃদ্ধির পরেও। এই টাকায় একটা সংসার চলে? জীবিকা সেবকরা আজকে 9 বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না। বেশ কিছু সরকারি চুক্তিভিত্তিক কর্মী তারা গত 8 মাস 9 মাস তাদের বেতন বন্ধ। পুরসভাগুলিতে বহু অবসরপ্রাপ্ত কর্মচারী তারা অবসরকালীন প্রাপ্য পাননি, তাদের অনেকের পেনশন বন্ধ হয়ে আছে। এই গতকালই ক্যালকাটা ট্রান্সপোর্ট কর্পোরেশনের একজন পেনশনার ফোন করেছিলেন যে তার পেনশন 2 মাস ধরে বন্ধ হয়ে গেছে। এই সব কিছু ঘটছে কারণ রাজ্য সরকারের সেই বিপুল অর্থ রাজকোষে নেই। এই যেখানে অবস্থা, সেখানে এই রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে দেবো, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করব, এবং এই ধর্মীয় স্থানে তথাকথিত উন্নয়নের নামে 1000 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। হচ্ছেটা কি? এই সরকারও আগের শাসক দলের যে ফেলে যাওয়া চটি তাতে পা গলিয়ে সেই একই রকম কাজ করছেন। আমরা সরকারকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করছি এবং অবশ্যই এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি। এবারে আসুন, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মামলার সঙ্গে যুক্ত 4টি সংগঠনের বৈঠক হবে। শুধুমাত্র এই খবরটা পেয়েই মামলার সঙ্গে যুক্ত একটি কর্মচারী সংগঠন তারা সুপ্রিম কোর্টে আবেদন করে বসলেন মামলাটা পিছিয়ে দিন। মানে সরকারের কাজকর্ম তারা দেখলেন না, সরকার সবে এসেছে, তাদের কর্মচারীদের সম্পর্কে কি ভূমিকা হতে পারে সেটা দেখলেন না। তার আগেই তারা সুপ্রিম কোর্টে আবেদন করে ফেললেন যে মামলাটাকে পিছিয়ে দিতে হবে। কারণটা অন্য কিছু নয়, কারণটা হচ্ছে শাসক দলের আমি কত অনুগত এইটা প্রমাণ করার তাগিদে। মুশকিল হচ্ছে এই সংগঠনটি 2022 সালের 13ই এপ্রিল এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলায় যুক্ত হয়েছিলেন। তার আগে 5টা রায় হয়ে গিয়েছিল এবং 6ষ্ঠ রায় হয়েছে 20 মে 2022। ফলে তারা এই 6ষ্ঠ রায়ও, শেষ যে হাইকোর্টের রায়, সেই রায়ও কিন্তু তারা সেরকম কোনো অবদান রাখতে পারেননি, কারণ তারা মামলায় এসেছেন 13ই জুলাই যুক্ত, 13ই এপ্রিল যুক্ত হয়েছেন, আর 20 মে রায় হয়ে গেছে। এবং 2017 সালে যখন স্যাট রায় দিল যে ডিএটা হচ্ছে সরকারের ডিসক্রিশন, কর্মচারীদের অধিকার নয়, অর্থাৎ সোজা বাংলায় সরকারের দয়ার দান, তখন আমরা ভয়ঙ্কর একটা বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম। সমস্ত কর্মচারী সমাজ, বিভিন্ন সংগঠন, সংবাদ মাধ্যম আমাদেরকে ভিলেন বানিয়ে দিয়েছিল। বক্তব্য একটাই, যাও একটা ডিএ এই সরকার দিচ্ছিল বছরে, আপনারা মামলা করে কোর্ট বলে দিল এটা আমাদের অধিকার নয়, এটা সরকারের দয়ার দান, এর পরে আর ডিএ সরকার দেবে, এবং ডিএ না দিলে আমাদের আন্দোলন করার কোনো জায়গা থাকছে, কারণ কোর্ট বলে দিয়েছে এটা আমাদের কোনো অধিকার নয়। যেটা অধিকার নয় সেটার দাবিতে কিভাবে আন্দোলন হবে? এবং পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে আমরা আমাদের ইউনিয়ন অফিসের মধ্যে নিজেদেরকে একদম সীমায়িত করে ফেলেছিলাম, রাস্তাঘাটে বেরোতে পারছিলাম না, অফিস আদালত অফিসে যেতে পারছিলাম না। সেই যন্ত্রণাটাও কিন্তু এই সংগঠন অনুভব করেননি। 31শে আগস্ট 2018 সালে হাইকোর্টের ঐতিহাসিক রায় হওয়ার আগের দিন পর্যন্ত আমরা ভিলেন হিসেবে এই যন্ত্রণাটা কিন্তু ভোগ করেছি। আমরা মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মামলার সঙ্গে প্রথম দিন থেকে যুক্ত ইউনিটি ফোরাম আমাদের সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করলেন না। তারা শাসক দলের কাছে আমি কত অনুগত এটা প্রমাণ করার জন্য তারা সুপ্রিম কোর্টে একটা মামলা পিছনোর আবেদন দিয়ে দিলেন। সরকার তো মামলা পিছনোর জন্য আবেদন করবেনই, কারণ তারা চান যত বিলম্বিত করা যায়, কিন্তু একটা কর্মী সংগঠন দিয়ে দেবে। এবং তারা দেখলেন না কোন সময় তারা দিচ্ছেন, তারপরই গরমে ছুটি পড়ে যাবে, ফলে দীর্ঘদিন মামলাটা পিছিয়ে গেল। এবারে আসুন, 1 জুন বৈঠক হলো, আজকে 1.5 মাস অতিক্রান্ত।
আমরা কি পেয়েছি? পূর্বতন সরকার রায়টার পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করে দিয়েছিলেন। অন্যতম জটিলতা হচ্ছে একটা ভুল হিসেব, পরিকল্পিতভাবে চক্রান্ত করে একটা ভুল হিসেব অর্থ দপ্তরের আমলাদের দিয়ে করিয়েছিলেন, এবং সেই ভুল হিসেবে যে অল্প কিছু পেনশনার এবং কর্মচারী এই 16 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএর টাকা পেয়েছেন বা ডিয়ারনেস রিলিফের, তাদেরকে ভুল হিসেবে দেয়া হয়েছে। তারা 57% কম পেয়েছেন। ওই 16 থেকে 19 পর্যন্ত তাদের যা প্রাপ্য হতো তার থেকে 57% কম পেয়েছেন, মাত্র 43% পেয়েছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম এই ভুলটা সংশোধন করুন। এই ভুলটা সংশোধন কে করবে? অর্থ দপ্তর। অর্থ দপ্তর কার নিয়ন্ত্রণে? মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী। তো এর জন্য কি রাষ্ট্রসংঘ থেকে অনুমোদন আনতে হবে, না সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন দরকার? আজকে 1.5 মাস হয়ে গেছে, আজকেও অর্থ দপ্তর এই ভুল সংশোধনের কোনো রকম প্রয়াস নেননি। আমি বলেছিলাম 2011 সালে ওয়ার্ক চার্জ কর্মচারীদের রেগুলারাইজেশনের যে পদ্ধতি ছিল, 1974 সালে তৎকালীন সরকার অর্ডার করেছিলেন যে ওয়ার্ক চার্জ কর্মীরা 3 বছর চাকরি করলে তারা কোয়াজি পার্মানেন্ট হয়ে যাবেন, তাদেরকে ছাঁটাই করা যাবে না, এবং 10 বছর চাকরি করলে তাদেরকে রেগুলার এস্টাবলিশমেন্টে এনে স্থায়ী কর্মচারীর মর্যাদা দিতে হবে। পূর্বতন সরকার 2011 সালে এই অর্ডারটা বাতিল করে দিলেন, এবং যে কারণ দেখিয়ে বাতিল করলেন সেটা একটা মিথ্যা। বললেন কর্ণাটক রাজ্য ভার্সেস অ্যান্ড আদার্স ভার্সেস উমাদেবী অ্যান্ড আদার্স, এই মামলায় নাকি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আছে, রায় আছে, সেই জন্য এই রেগুলারেশন বন্ধ হলো। একেবারে মিথ্যে কথা। সুপ্রিম কোর্টের ওই রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন সিভিল পোস্ট এবং সিভিল সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে ইউপিএসসি এবং রাজ্য স্তরে পিএসসি হচ্ছে সর্বোত্তম সংস্থা, যাতে নিয়োগটা ফেয়ার হয়। তারা কিন্তু সংবিধানের 309 নম্বর ধারায় নিয়োগ শর্তাবলী, নিয়োগ প্রক্রিয়া তৈরির রাজ্য সরকারের যে অধিকার, সেই অধিকারে কোনো রকম হস্তক্ষেপ করেননি। অর্থাৎ একটা মামলার মিথ্যা কোট করে তারা একটা অর্ডার করলেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম এই অর্ডারটা বাতিল করে ওয়ার্ক চার্জ কর্মচারীদের রেগুলারাইজেশনের একটা সুযোগ আবার দিন, যেরকম তারা 74 সাল থেকে 2011 সাল পর্যন্ত পেয়ে এসেছেন। খুব বেশি হলে এখন কর্মরত ওয়ার্ক চার্জ কর্মচারী আছেন পিডাব্লিউডি, পিএইচই, হেলথ, খুব বেশি হলে 2500। তাদের ক্ষেত্রে এটা করা যেত না, হয়নি। এর ক্ষেত্রে আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে মামলার রায় আগের সরকার কার্যকর করেননি, আপনি কার্যকর করুন। 1 নম্বর হিসেব ভুল হিসেব সংশোধন করে যারা পেয়েছেন তাদের নতুন প্রকৃত অরিজিনাল যে হিসেব, আসল যে হিসেব, সেই হিসেবে যাদের যা প্রাপ্য সেটা দিন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। আমি যদি 1200 টাকা আজকে যদি আমি রিলিজ করে দিতে পারি, 1200 কোটি টাকা, তাহলে আর 500, 600, 700 কোটি টাকা রিলিজ করতে পারবো না। ভুল সংশোধন করে দিন। আজও কিন্তু সেই ভুল সংশোধিত হয়নি। তারপরে আমাদের দাবি ছিল যে ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেইলি রেটেড কর্মচারী, চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী এবং গ্র্যান্ট ইন এড হেডে বেতন পান যেসব বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিং, শিক্ষক, শিক্ষাকর্মী, তারা কেউ কর্মরত এবং অবসরপ্রাপ্ত 1 পয়সা পান। এবং আমি সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে রোপা 2009-এর এতে আমরা মামলা করেছি, সেই রোপা 2009-এর 25 নম্বর পাতায় অত্যন্ত স্পষ্টভাবে সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্ট ব্যক্ত করা আছে। ডক্টর অসীম দাশগুপ্ত তা করে গিয়েছিলেন। সেখানে বলা আছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ক্ষেত্রে যে দিন থেকে যে হারে ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হবে, একই দিন থেকে একই হারে এই গ্র্যান্ট ইন এডের কর্মচারীদেরও ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হবে। কাজেই যে রোপা 2009-এর উপরে এই মামলা, সেই রোপা 2009-এ কিন্তু গ্র্যান্ট ইন এইড হেডে বেতন প্রাপক কর্মচারী এবং পেনশনারদের এই অধিকার দেয়া হয়েছে, এবং এটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট।